লাহারি মহাশয় এক রহস্যময় কিন্তু নির্ভেজাল নীরব তপস্বী। 1828 সালের নদিয়ার ঘূর্ণিগ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্যামাচরণ লাহারি, যিনি পরে হয়ে ওঠেন যুগান্তকারী কৃপাপুরুষ। জীবনযাত্রায় তিনি ছিলেন সরকারি কর্মচারী, কিন্তু ভিতরে ভিতরে ছিলেন যোগ সাধনার মহাসাগর। যোগেশ্বর বাবাজি মহারাজ তাকে কৈলাস পর্বতে দীক্ষা দেন এবং সেখান থেকেই শুরু হয় তার পরম এই যোগ সাধনা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবার আগে বলি কিভাবে যাবেন। আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে প্রথমে ব্যান্ডেল স্টেশনে আসতে হবে। আপনি শিয়ালদা থেকে আসুন কিংবা অন্য কোথা থেকে আসুন, যেখান থেকে আসুন আপনাকে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। ব্যান্ডেল স্টেশনে যেখানে নামা হবে সেখান থেকে ওভারব্রিজ ধরে আপনি চলে আসুন 1 নম্বরের দিকে। 1 নম্বরের বাইরে প্রচুর টোটো পাওয়া যায়, বললেই হবে লাহারি বাবার আশ্রমে যাব, নিয়ে আসবে। আর যদি আপনি গাড়ি করে আসেন তাহলে কলকাতার দিক থেকে যে রাস্তাটা এসছে সেই রাস্তা থেকে বাঁদিকে এই রাস্তাটা ধরলে, এটা হচ্ছে রাজহাট মোড়, এই বাঁদিকের রাস্তাটা ধরলে কিছুটা গেলেই পড়বে আপনার লাহারি বাবার আশ্রম। এই যে দেখছেন না, এই যে লাহারি বাবা আশ্রম দেখেন, একটা বোর্ড দেওয়া আছে, ওখান থেকে ডান দিকে ঢুকে গেছে যেটা সোনামণি জুয়েলার্স। এই রাস্তাতে কিছুটা এগোলেই একটা আপনার 3 মাথা পড়বে। এই 3 মাথা থেকে সোজা গেলেই আপনার লাহারি বাবার আশ্রম। কিন্তু আশেপাশের পরিবেশ এত সুন্দর, গ্রাম্য পরিবেশ, আম গাছ, গাছপালার, কাঁঠাল গাছ, চারিদিকে মানে আম বাগান রয়েছে, দেখতে মানে দারুণ লাগছিল, অদ্ভুত সুন্দর লাগছিল। মানে আপনি আশ্রমে ঢোকার আগে এই পরিবেশটা এত সুন্দর পাবেন যে আপনার এক নিমিষেই মনটা ভালো হয়ে যাবে। টোটোওয়ালা দাদার কাছ থেকে জেনে নিই এখানে আসতে গেলে কত টাকা ভাড়া এবং কী বৃত্তান্ত। যদি কেউ লাহারি বাবার আশ্রমে আসতে চান তো ব্যান্ডেল স্টেশন থেকে উঠবেন। ব্যান্ডেল স্টেশন নামার পরে যে টোটো লাগবে সে টোটোর জন্য যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রইল সেই নাম্বারে যোগাযোগ করবেন হেমন্ত এবং সুমনের সঙ্গে। এরা খুব ভালো ছেলে, এরা খুব আন্তরিকতার সঙ্গে আপনাকে ঘুরিয়ে দেবে। আশেপাশে যে কটা দর্শনীয় স্থান আছে, শরৎচন্দ্রের বাড়ি, গায়ত্রী আশ্রম, লাহারি বাবার আশ্রম, হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ যা আছে সমস্ত কিছু দেখিয়ে দেবে। ইমামবাড়া দেখিয়ে আপনাকে দুপুরবেলা যদি লাহারি বাবার আশ্রমে ভোগ খেতে চান সে ব্যবস্থা ওরা করে দেবে। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন নিতে হবে না, শুধু মনের আনন্দে ঘুরুন। আমরা ব্যান্ডেল স্টেশনে ড্রপ করতে গেলে আমাদের মোবাইল নম্বর থাকে, সেই নম্বরে ফোন করলে আমরা ব্যান্ডেল স্টেশন যাই। ব্যান্ডেল স্টেশন থেকে নিয়ে আসি, সেই টাইমটা বলে দেয়। নিয়ে আসার পর প্রথমে দেখানো হয় শরৎচন্দ্র দেখিয়ে তারপর গায়ত্রী আশ্রম দেখিয়ে তারপর হয় লাহিরি বাবাতে এবার যদি ভোগ খেতে চায় এখানে 80 টাকা করে পার হেড ভোগ। এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে গিয়ে হংসেশ্বরী যাওয়া হয়, দিয়ে হংসেশ্বরী দেখে ব্যান্ডেল চার্চ দেখে ইমামবাড়ি, তারপর আবার স্টেশনে ছেড়ে দেওয়া হয়। হচ্ছে হেমন্ত মালিক, আমার ফোন নাম্বার হচ্ছে 90 51 15 82 36 8620013254। এখানে আপনি কিন্তু অনেকগুলি টোটো পাবেন। দুজনের নাম্বার দিয়ে দিলাম, আপনি সরাসরি অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি রেট ঠিক করে আশেপাশে ঘুরে দেখতে পারেন। এই হলো লাহারি বাবার আশ্রম আধারালয়। অন্ধকার থেকে আলোর পথে আসা, তারই নাম আধারালয়। তবে এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিছু নিয়মকানুন অবশ্যই মানতে হবে। মহিলাদের মাথায় ওড়না দিয়ে কিংবা ঘোমটা দিয়ে যেতে হবে, মাথা মোটামুটি কথা ঢেকে যেতে হবে। আর হচ্ছে গিয়ে অশালীন কোনো ড্রেস পরা যাবে না। আর যদি আপনি ওড়না কিংবা মাথা ঢাকার কিছু না নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনি মন্দিরের পাশের গেটেই যে দোকানগুলো আছে সেখান থেকেই কিনতে পেয়ে যাবেন। এই মন্দির কিন্তু খোলার সময় হচ্ছে গিয়ে সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত, আর বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত। এই সময়টা অবশ্যই মনে রাখবেন। চলুন এবার ভেতরের দিক যাওয়া যাক। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, রাস্তাটা মানে একদম পরিপাটি করে সাজানো। প্রথমে আপনাকে একজন হস্তি বাঁদিকে এবং একজন হস্তি ডান দিকে স্বাগত জানাবে। আর তার সামনে বলা ভুল, পাশেই রয়েছে
ভোলে বাবা। ভোলে বাবার সামনে একটা ফোয়ারা রয়েছে, যেটাতে জল পড়ছে, বেশ ভালো লাগছে, বেশ জলের আওয়াজটা খুব সুন্দর লাগছে। ভোলে বাবার মূর্তিটা কিন্তু এখানে খুবই সুন্দর। আর ভোলে বাবার ঠিক পাশেই রয়েছে একটা টার্কি রাজা সেই সব রাখার একটা ঘর। চলুন সামনের দিক যাওয়া যাক। রাস্তাটা খুবই সুন্দর। আলপনাটা বৃষ্টিতে উঠে গেছে ঠিকই, কিন্তু রাস্তার পাশে যে গাছপালা রয়েছে, দুদিকে গোলাপ বাগান রয়েছে, খুব সুন্দর করে সাজানো। আর এই বাগান শেষের পরেই রয়েছে একটা দুর্গা ঠাকুরের প্রতিমা, যেটা গ্রাম্য মানুষ 3-4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর সামনে কিছু লোক ধূপ ধুনো নিয়ে যাচ্ছে। মানে বেশ পরিবেশটা খুব সুন্দর লাগছে। এখানে আপনি আসলে দেখতে পাবেন মুসলিম সম্প্রদায়ের দরগা, খ্রিস্টান সম্প্রদায়ের আপনার যীশু খ্রিস্টের ছবি, এবং সামনে মাদার মেরি, দুই সাইডে দুটো মূর্তি করা আছে খ্রিস্টানদের। সামনের দিকে এগুলো দেখতে পাবেন লাহারি বাবার গুরুদেব, তার কয়েকজন শিষ্য নিয়ে বসে আছেন এবং বাণী শোনাচ্ছেন। তার পাশেই রয়েছে লোকনাথ বাবার আশ্রম, যেটা খুবই সুন্দর। মন্দিরটা খুব সুন্দর লেগেছে ছোট্টর মধ্যে। লোকনাথ বাবার আশ্রম পেরিয়েই ডোকরা শিল্পের একটা মূর্তি রয়েছে, দেখতে খুবই সুন্দর। আর তার পাশেই রয়েছে, তারপরেই রয়েছে ভোলে বাবার মন্দির, যেটা খুবই ভালো, দেখতে খুবই সুন্দর। ভোলে বাবা এখানে বসে আছেন। ভেতরটা বেশ কালারফুল, খুব সুন্দর কালার করে করা আছে ভেতরে। ভোলে বাবাকে দেখতে আজ যা দারুণ লাগছে। ভোলে বাবার মন্দিরের উপরে বেশ আগাছা হয়ে রয়েছে, এটা যদি কেউ পরিষ্কার করে দেয় খুবই ভালো হবে, আরও দেখতে ভালো লাগবে। ভোলে বাবার মূর্তি দেখিয়ে একটু এগিয়ে গেলাম। ডান দিকে এগিয়ে যাওয়ার পরেই পড়ল মনসা মন্দির। সামনে বিন বাজাচ্ছে কিছু, আর মনসা মূর্তিটা এখানে খুবই সুন্দর। মনসা মন্দির দর্শন করে মূল মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মূল মন্দির এগোনোর ডান দিকেই পড়বে আপনার সন্তোষী মার মন্দির, যেটা শ্বেত পাথরে দারুণ লাগছে। মন্দিরটা পাথর দিয়ে সাজানো গোছানো, ভেতরে পর্যাপ্ত আলো আছে এবং মূর্তিটা খুবই সুন্দর, দারুণ লাগবে। আর এই সন্তোষী মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে, যেটা সন্তোষী মার মন্দির রয়েছে, তার উল্টো দিকেই রয়েছে বাচ্চাদের খেলাধুলার জায়গা, যেখানে দোলনা আছে, স্লিপ আছে, বাচ্চারা এখানে খুবই এনজয় করতে পারবে। আর এই বাচ্চাদের খেলাধুলার জায়গার উল্টো দিকে রয়েছে জুতো রাখার ঘর, যেখানে জোড়া প্রতি 2 টাকা নেওয়া হয় প্রত্যেক জোড়া জুতোর জন্য। জুতো রেখে এবার মন্দিরের দিকে কিছুটা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে এই বাঁ হাতে পড়ল প্রার্থনা ঘর, যার একদিকে কৃষ্ণ ঠাকুর আর একদিকে রাধাকৃষ্ণ বসে আছে। কিন্তু এই প্রার্থনা ঘরটা সুন্দর হলেও বাইরে থেকে আমায় নিতে হলো না, কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নাই। এই দেখুন, এই যে রাধাকৃষ্ণ মূর্তিটা বলছিলাম, যেটা মানে দোলনায় ঝুলছে, খুবই দারুণ অপূর্ব লাগছে, খুবই সুন্দর। মূল মন্দিরে প্রবেশের আগে এখানকার ঠাকুরমশাইয়ের কাছ থেকে ভোগ কখন হয়, ভোগে কী কী থাকে, মন্দিরের ইতিহাস, মন্দির কখন প্রতিষ্ঠা হয়েছিল, লাহারি বাবার ইতিহাস, সব কিছু একটু জেনে নিই। আমার নাম অরুণ ঘোষ। মন্দির কত সালে প্রতিষ্ঠা? মন্দির 2002-এ জায়গা কেনা, হ্যাঁ, বাউন্ডারি দিয়ে আরম্ভ হয়, তারপর ধীরে ধীরে মন্দিরগুলো গড়ে ওঠে। 2016 নভেম্বরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তার আগে শুধু শিষ্যদের যাতায়াত ছিল। মূল মন্দিরে ঢুকেই যে উপরে যে রয়েছেন, উনি কি লাহারি বাবার? লাহিড়ী বাবার উনি হচ্ছেন গুরুদেব। গুরুদেব, হ্যাঁ, সেটাই হ্যাঁ, পরম গুরুদেব বাবাজি, নিচে গর্ভগৃহ বাবাজি মহারাজ। ঠিক আছে, আচ্ছা বলুন। আর গর্ভ গিয়ে যিনি দেখলেন সাদা শ্বেত মূর্তি পদ্মা আসনে বসে আছেন, উনি হচ্ছেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। এখানে ভোগের ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে অন্নভোগের ব্যবস্থা আছে। আপনি যদি অন্নভোগ পেতে যান তাহলে আপনাকে সকাল 10টা থেকে 12টার মধ্যে আসতে হবে। এসে অফিস থেকে কুকুর সংগ্রহ করতে হবে। 11টা থেকে 1টা নাগাদ খাওয়ানো হয় আমাদের মেন গেট থেকে বেরিয়ে ডান দিকে। আচ্ছা, এবার ভোগের জন্য আপনাকে 80 টাকা দিয়ে টোকেন সংগ্রহ করতে হয় অফিস থেকে। ঠিক আছে, আর আপনি ভোগে পাবেন ভাত, ডাল, 2 রকম সবজি, চাটনি, পাঁপড়, পায়েস। ঠিক আছে, চেয়ার টেবিলে বসে পেট ভরে খাওয়ানো হয়। মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে আসলে? হ্যাঁ, 10টা থেকে 12টার মধ্যে আসবে, আর 11টা থেকে স্টার্ট হয়, খাওয়া দাওয়া স্টার্ট হয়। এবার একটু বাবার সম্পর্কে কিছু? বাবার সম্বন্ধে উনি নদীয়ার ঘূর্ণিতে জন্মগ্রহণ করেছিলেন, আর উনি কর্মসূত্রে
উত্তরপ্রদেশের ওই কাশিতে থাকতেন, বেনারসে থাকতেন। তারপর ওইখান থেকে উনি বদলি হয়ে উনি ইংরেজ আমলে মানে মিলিটারি ডিপার্টমেন্টে কাজ করতেন, ঠিক আছে। ওই বারাক মাস্টার, হ্যাঁ সাধারণ জীবনযাপন ছিলেন। বারাক মাস্টার যাকে ছিলেন, যাকে বর্তমানে এসডিও বলা হয় আর কি। তো ওইখানে উনি যেতে যেতে ওই রানীক্ষেতে যে মানে ওইখানে রানীক্ষেতে বদলি আদেশ আসে, ওইখানে চলে যায়, যে ওইখানে বাবাজি মহারাজের সঙ্গে মিলিত হয়, যে ওনার কাছ থেকে দীক্ষা টিক্ষা নেন। তারপরে উনি ক্রিয়াযোগ প্রচারের জন্য মানে অনুমতি পান, ঠিক আছে। সেই প্রচার এখনো চলে আসছে। আর কিছু? অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। মূল মন্দিরের প্রবেশের আগে বাঁ হাতে একটা ওম লেখা মন্দির পাবেন, আর পাবেন ভগবান শ্রীবুদ্ধ গাছের তলায় বসে ধ্যান করছেন। এই ভগবান শ্রীবুদ্ধের পাশে, ভগবান বুদ্ধের পাশেই কিন্তু দুটো দোকান আছে, যেখানে চা, কফি, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব আপনারা পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক, মূল মন্দিরে প্রবেশ করা যাক। ঠিক মূল মন্দিরের সামনেই রয়েছে মহাভারতের সেই বিখ্যাত দৃশ্য, যেখানে স্বয়ং কৃষ্ণ ঠাকুর রথ চালাচ্ছেন আর সারথি হিসাবে অর্জুন বসে আছেন। খুবই দারুণ দৃশ্য। এটা কিছুক্ষণ দর্শন করে এগিয়ে গেলাম আমি মূল মন্দিরের দিকে। মূল মন্দিরে যাওয়ার পথে একজন ধূপকাঠি, মোমবাতি, মালা নিয়ে বসে আছেন, প্রয়োজনে আপনারা কিনতে পারেন। চলুন ভেতরে যাওয়া যাক। মূল মন্দির দেখার পরে তো আমার চোখ ছানা বড়া, একেবারে হুবহু মানে স্বর্ণ মন্দিরে আদলে করা, দারুণ দারুণ লাগছে। এটা বাংলার স্বর্ণ মন্দির বললেও কম বলা হবে না। এই স্বর্ণ মন্দিরের ধাসেই এখানে ঢোকার মুখে আপনার কিন্তু পা ধুয়ে তবে প্রবেশ করতে হবে। পা ধোয়ার জায়গা রয়েছে, সেখানে পাটা চুবিয়ে তারপর আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরটা রয়েছে পুকুরের ওপারে, আর এদিক থেকে আপনাকে বাদিকে গেলেই পাবেন একটা মন্দির, ছোট্ট মন্দির, যেখানে শ্রীকৃষ্ণ, কালী এবং দুর্গা ঠাকুরের প্রতিমা রাখা রয়েছে। মূর্তিগুলো ছোট হলেও ভীষণ সুন্দরভাবে করা। জীবনে অনেক জায়গায় ঘুরতে গেছেন, কিন্তু একটা অনুরোধ করব সবাইকে, একবার লাড়িওয়ার আশ্রম ঘুরে যান, মনও শান্ত হয়ে যাবে, পরিবেশটা ভীষণ সুন্দর। আর মন্দিরের কথা তো বললামই না, অপূর্ব মন্দির। আমার পেছনে যে লাড়িওয়ার আশ্রম দেখছেন, একদম গর্ভগৃহের নিচে রয়েছে লাড়িওয়ার। দিকে যে মন্দিরটা দেখছেন সেটা রাম লক্ষ্মণ সীতার মন্দির, এবং বাঁদিকে যে মন্দিরটা আপনারা দেখছেন সেটা হচ্ছে গিয়ে গণেশ, লক্ষ্মী এবং সরস্বতীর মন্দির। কৃষ্ণ ঠাকুর আছেন, বুদ্ধদেব আছেন, জগন্নাথ দেব আছেন, মানে কে কোন ঠাকুর নেই, সবাই আছেন এই মন্দিরে। সবাইকে নিয়ে মন্দিরটা গঠিত, ভীষণ সুন্দর পরিবেশ। একবার ঘুরে যান, আপনার মনটা অবশ্যই শান্ত হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। এটা বললাম, নিজেতে দায়িত্ব নিয়ে বললাম, আপনি একবার অন্তত ঘুরে যান, এসে এত ভালো লাগবে যে বলে বোঝাতে পারবো না। আর ডান দিকে রয়েছে আরেকটা মন্দির একই কায়দার। সেই মন্দিরে রয়েছে স্বয়ং রাম, লক্ষ্মণ এবং সীতা, সামনে হনুমান। মূল মন্দিরের সামনেই কিন্তু একটা স্তম্ভ আছে, যেটা সোজাসুজি দেখলে মনে হয় যেন তীর ধনুকের মতো তীর ছোড়া হচ্ছে। খুবই মানে দারুণ। মূল মন্দিরের ছবি তুলতে গেলে, ভেতরের ছবি তুলতে গেলে রে করে উঠলো, বললো সরে যান, তোলা যাবেন এখান থেকে মূল মন্দিরের ভেতরের ছবি। কিছুক্ষণ মন্দিরে কাটানোর পরে চলে আসলাম ভোগ প্রসাদ দেওয়ার জায়গা। সকালবেলা 10টার পর থেকে ভোগের কুপন দেওয়া হয়, এবং ভোগের কুপন সংগ্রহ করে আপনাকে 12টার পরে ভোগ যে ঘর আছে, ভোগের যে ঘর আছে সেই ঘরে আসলে ভোগ দেওয়া হয়। এই যে গেটটা দেখছেন, গেট থেকে এই হচ্ছে ভোগের জায়গা। আপনি গেট থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আসলেই ভোগের জায়গা পেয়ে যাবেন, ভোগ খাওয়ার জায়গা পাবেন। লেখা আছে এখানে ভোগ বন্টন কেন্দ্র। এখান থেকে আপনি চলুন, যাওয়া যাক ভেতরে। ভেতরে চেয়ার টেবিল করা আছে, চেয়ার টেবিলের সুন্দর পরিবেশন কিন্তু খুব সুন্দরভাবে হয়। আর ভোগে ছিল আপনার ভাত, ডাল, পাঁপড়, চাটনি, 2 রকম তরকারি,
আর পায়েস ছিল, পায়েসটা পরে দেবে। এটা আমি প্রথমেই নিয়ে নিয়েছি বলে পায়েসটা প্রথমবারে দেয়নি, পরের বার দিয়ে দেবে। এই হচ্ছে মোটামুটি ভোগে থাকে। কোথা থেকে এসেছে? গাইঘাটা ট্যাংরা। কোথা থেকে? গাইঘাটা ট্যাংরা। আরে বাবা, তো অনেক দূর। সবাই মিলে এসেছে? হ্যাঁ। এর আগে এসেছে নাকি না? না না, এই প্রথম প্রথমবার? প্রথম। মন্দির দর্শন করে আমরা গিয়েছিলাম 2 কিলোমিটার দূরের দেবানন্দপুর গ্রামে, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। বেশি দূর নয়, কিন্তু এটা লাহিড়িবাবুর আশ্রম থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। চলুন অনুভব করি সেই ইতিহাস, সেই ঘ্রাণ যেখানে সাহিত্য সম্রাটের শিকড় পথিত। চলুন ভেতরে যাওয়া যাক। খুবই গরিব ঘরে বড় হয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাড়ির সামনে তার একটা প্রস্তর মূর্তি রাখা আছে। আর ভেতরের দিকে গেলে তার যে পুরনো বাড়িঘরদের রয়েছে, এমনি রাস্তাঘাট ঠিক আছে, রং চং করা আছে, কিন্তু দরজা জানলার অবস্থা খুবই খারাপ। দরজা জানলাগুলো প্রায় প্রত্যেকটাই নষ্ট হতে বসেছে। প্রশাসন আরেকটু নজর দিলে এই সুন্দর স্মৃতিভবনটা আরও খুব ভালো থাকবে। চারিদিকে আগাছা, জঙ্গল, গাছপালায় ভর্তি হয়ে রয়েছে। সামনে যে ঘরটা দেখছি, এটা মনে হয় এখানে কিছু একটা, আমি ঠিক জানি না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনে হয় এই ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তো দাঁড়িয়ে আছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। বাড়িটার অবস্থা খুবই জর্জীর্ণ। বাড়িটা ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটা একদম শেষ হওয়ার পর্যায়ে। যাই এখনও কিছুটা রং চং করেছে, কিন্তু দরজা জানলা অবস্থা খুবই খারাপ। দরজা জানলাগুলো যা আছে কোনোটায় ভেঙে গেছে, কোনোটা মানে ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না, কেউ আসে না যথাসম্ভব এখানে। জায়গাটা একেবারে মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে বললেই বলতে পারেন। গাছপালা চারিদিকে ভর্তি, একেবারে ছাগল ঘুরে বেড়াচ্ছে। রাস্তাটা মোটামুটি বাঁধিয়ে দিয়েছে, কিন্তু তাই ছাড়া অন্যান্য জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ। ভেতরে ঢোকা যাচ্ছে না, ভেতরে তালা দেওয়া। সাহিত্যিকের একটা মূর্তি এখানে করা আছে। দরজা জানলার অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে বৈঠকখানা গৃহ। দরজাটার অবস্থা দেখেন পুরো ভেঙে গেছে। এমনি ঘরদোর তবু রং করেছে, কিন্তু দরজা জানলাগুলো একটু রিপেয়ার করলে আরও ভালো হয়। এবার আমরা চলে আসলাম রাস্তার ওপারেই শরৎ স্মৃতি মন্দিরে, রাস্তার এ পাশ আর ও পাশ। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত স্মৃতি মন্দির। এনার জন্মভিটে রাস্তার ওই পাশে, আর স্মৃতি মন্দিরটা করা আছে এই পাশে। ভেতরে ছবি তোলা বারণ আছে, যার কারণে ছবি তুললাম না, আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। আপনারা কোনো সময় আসলে এটা অবশ্যই ভিজিট করে যাবেন। লাহিড়িবাবুর আশ্রমে আসলে তার সঙ্গে ওখানে সামনে টোটো থাকে, সেই টোটো করে কিংবা ব্যান্ডেল চার্চে নেমে টোটো ঠিক করে এখানে চলে আসবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি মন্দির যেটা, সেটা বেশ সাজানো গোছানো। চারিদিকে পাতাবাহার গাছ দিয়ে করা, আপনার বেদি আছে, গাছপালা দিয়ে একদম সুন্দর করে সাজানো, কিন্তু ভেতরটা ছবি তোলা বারণ আছে এবং স্ট্রিক্টলি প্রোহাইবিটেড। যার জন্য যতটা পারলাম সামনে থেকে নিয়ে নিলাম।